আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেকার ছেলের ভালোবাসা গল্পের 6 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো চলেন বেশি কথা না বলে শুরু করা যাক। প্রকৃতিতে তখন গভীর হয়ে আসা সন্ধ্যার বিচরণ, চারিদিকের কৃত্রিম আলো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সন্ধ্যা নিবারণের জন্য। হাহাকারে ভরে ওঠা মানুষজন চুপচাপ নিবিড়ভাবে স্মৃতি আঁকড়ে বিসর্জন দিচ্ছে অশ্রুকণা। সন্তান যেমনই হোক, বাবা মায়ের কাছে তারা সবচেয়ে মূল্যবান উপহার। সে জ্বলন্ত উপহার যখন বিদায় জানায়, তখন কোনো বাবা মাই বা মানতে পারে সে বিদায়ের প্রতিধ্বনি? তেমনই মানতে পারেনি লতা বেগম। ছেলের মৃতদেহটা দেখার পরপরই কেমন যেন নেতিয়ে গিয়েছিলেন। ছেলের শেষ বিদায়টাও তিনি দেখতে পারেননি। দু চোখ মেলে বিছানায় কেমন যেন ঘাপটি মেরে শুয়েছিলেন। কারোর সাথে কথা বলেনি, চিৎকার চেঁচামেচি করেনি, একদম চুপচাপ স্থির হয়ে গেলেন পাহাড়ের মতো দীর্ঘদিন মহিলাটা। চাঁদনির স্বামী মাহাতব ভাইয়ের মৃত্যুটাও মানতে পারেনি, তাও আবার খুন। পোস্টমর্টম রিপোর্টে যখন দেখা গেল খুনের কথা, তখন থেকে প্রতিটি মানুষ স্তব্ধ হয়ে গেল। মোহিনীর লাশটা কবর দেই আফজাল সওদাগর নিজের মেয়েসহ মেয়ের শাশুড়ি, স্বামী সবাইকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন। মানুষ হারানোর শোক যে বড় শোক, তবে অদ্ভুতভাবে এই বড় শোকটাও সাধারণ মানুষ কাটিয়ে উঠতে পারে। কিন্তু যতদিন এ শোক স্থায়ী থাকে কোনো মানুষের গহীনে, ততদিন অন্তত সে মানুষটাকে আগলে রাখতে হয়। শোক জড়িয়ে রেখে যদি কোনো মানুষ একাকিত্ব অবদ্ধ হয়ে যায়, তাহলে সে মানুষ আর খুব বেশি দিন জীবন সংগ্রামে টিকে থাকতে পারে না। সওদাগর ভিলা, বিশাল ডুপ্লিকেট বাড়িটার নাম, যে ওয়ার্ডের প্রতিটি ইট সিমেন্ট কেবল বহন করে হইচই রমরমা এক পরিবারের স্মৃতি। আর সে বাড়ির শোকের নিকোষ কালো আধারে নিমজ্জিত। সওদাগর বাড়ির সবচেয়ে ছোট বউ অবনী নিজের টানটান বিছানায় পা গুটিয়ে বসে আছেন। সামনে তার ছড়ানো ছিটানো কত রকমের স্মৃতির স্তূপ, চোখে তার বর্তহীন কত অশ্রুকণা। ক্ষণে ক্ষণে ছোট চেরির ছোট ছোট জামা কাপড়গুলো বুকে জড়িয়ে ধরেছে, কখনো বা চেরির ড্রয়িং খাতা জুড়ে বিশৃঙ্খলভাবে এঁকে রাখা হাবিজাবি চিত্রকল্পে হাত বুলিয়ে দিচ্ছে বুকে সবটুকু স্নেহ ঢেলে। মনে পড়ে কত স্নেহের কোলাহল। চেরি বুঝ হওয়ার পর থেকে সামনাসামনি তার বাবাকে দেখেনি, ভিডিও কলের কল লক্ষণেও তার চেহারাটা চেনা। কত রাত এই ছোট্ট চেরি বায়না ধরতো বাবার কোলে ঘুমানোর, কত রাত ভোর হয়ে যেত অবনী বেগমের মেয়ের অবুঝ বায়নার অতিষ্কৃততায়। মাঝে মাঝে দুই এক ঘা বসিয়ে দিতেন মেয়েটার পিঠে। আজ সেই স্মৃতি কেবল অভাগিনী মায়ের কান্না বাড়াচ্ছে। বড় মেয়ে তার বারবারই চুপচাপ স্বভাবের, নিজের মন মতো চলে, কিন্তু ছোট্টটো যে খিলখিল হাসি আর চঞ্চলতায় ভরিয়ে দিত বাড়ির কোণাগুলো। অবনীর পাশের রুমটাতেই লতা বেগমকে থাকতে দেওয়া হয়েছে। সুন্দর মতো দেখতে মহিলাটার শরীর বেশ গোলগাল ভারী। মহিলার স্বামী মারা গিয়েছিল আজ থেকে বছর 6 আগে। তারপর থেকে বড় সংসারের ছেলে দুটোকে নিয়ে সে একা স্তব্ধ করি, তাই বড় ছেলের বিয়ে করে দিয়েছিল। এই তো কদিন আগেই বছর 1 হলো, কিন্তু আজ হুট করি এই কর্কশ মহিলাটাকে নিশ্চুপ করে দিয়ে আদরে ছোট ছেলেটাও বিদায় নিল। সন্তানের শোক বোধ হয় এতই সহজে বলে যায় না, তাই হয়তো এই বিধ্বস্ত মহিলার। চিত্রার মা বাড়িতে নেই, হসপিটালেই তার অবস্থান। মাঝে একটু এসে গোসল করে শাড়ি বদলে গিয়েছেন। বরাবরই সে অন্যদের তুলনায় একটু শক্ত ধরনের, তাই সবাইকে নিয়মিত বিধ্বস্ততা ছুঁতে পারলেও তাকে পারেনি। পেশায় সে একজন কলেজ প্রফেসর, এই জন্যই বোধ হয় এত দৃঢ়তা ভাব তার মাঝে সবসময় অবস্থিত। আফজাল সওদাগর স্ত্রী রোজা সওদাগর নিজের মেয়ের ঘরে বসে আছেন। চাঁদিনেরও তো এই শরীরে কম দখল গেল না, মেয়েটারও তো কারোর সাথে প্রয়োজন। চিত্রার ফুপি আমিনা রহমানও তার ছেলে সমেত চাঁদনের ঘরে বসে আছেন। আমিনা রহমান ডিভোর্সি নারী। স্বামীর ঘর থেকে 1 বছরের সন্তান কোলে নিয়ে বেরিয়ে এসেছিল সে। অতিরিক্ত সরল হওয়ার পর তার জায়গা হয়নি স্বামীর ঘরে, অতঃপর ভাইদের আশ্রয় ঠাঁই পেয়েছেন সে। অবেগিনীর খাতায় তার নামটাও নির্দ্বিধায় লেখা যায়। ভাইয়ের বউরা যতই ভালো হোক, মাঝে মাঝে কথা শোনাতে ভুল করে না। আসলে মানুষজাত এমনই, সুযোগ পেলে তা হাতছাড়া করতে চায় না কেউই, হোক সেটা ভালো কিংবা খারাপ সুযোগ, তাদেরকেই আসে যায়। সুযোগকে কাজে লাগানোটাই হলো আসল কাজ। পুরো বাড়িতে সবাই যে যার মতো শোকে ডুবে আছেন। প্রতিটা মানুষের জীবনে কত না পাওয়ার গল্পই না থাকে, অথচ মানুষ বাঁচার জন্য তাল মিলিয়ে দুঃখ ছাপিয়ে হেসে যায়। বাড়ির ছাদে চিলেকোঠায় অবস্থানরত ছন্নছলার ছেলেটাও বোধহয় এমন কত শত ঘটনাই ঘটেছে যা শোকের খাতায় বিশ্রীভাবে লেপটানো, অথচ ছেলে বলি শোক দেখানোর অধিকার তার নেই। বাহার ভাই প্রতিদিন সন্ধ্যাবেলা কিংবা রাতে গোসল করেন, আজও নিয়মিত ব্যতিক্রম হয়নি। গোসল করে এসেই পড়ার টেবিলে বসেছেন সে। বই সারির সবচেয়ে প্রথম বইটাতে হাতে নিলেন, চাকরির বই। বইটা কতক্ষণ মেলে ধরলেন, পাতার নড়চড়া দেখলেন, কিন্তু পড়তে সে মন বসাতে পারল না। ডান হাতের কোণের দিকে কেটে যাওয়া জায়গাটা যেন হুট করি জ্বালা বাড়লো, সাথে জ্বালা বাড়লো বুকের পাঁজরে। হাতের বইটা বেশ শব্দ করেই ঘ্রুণে ধরা টেবিলটার উপর রাখলো। বহুদিন পর আজ যেন তার স্মৃতিরও কিঞ্চিত মন খারাপ ঘোষণা করে গেল তার হৃদয়ের মাঝারে। কিন্তু বাহারদের তো মন খারাপ করতে নেই, কৃত্রিমের হৃদয় কিনা। বাহার নিজের সাথে নিজের কতক্ষণ ঠাট্টা করলো, মন খারাপ ভাবটাকে উড়িয়ে দিতে চাইলো তার ছেলের কষাঘাতে, কিন্তু আজ আর সে পারল না বাহারের মতো সে কাজটা করতে। নিজের প্রতি নিজে বিরক্ত হলো, কাঠের চেয়ারটায় পিছে ঠেলে উঠে দাঁড়ালো। টেবিলের নিচে থাকা কালো ব্যাগটা বের করলো, ভাঙা নড়বড়ে ছোট্ট একটা স্টিলের বক্স থেকে একজোড়া নুপুর বের করলো সে। কতগুলো সময় যে তাকিয়ে রইল নুপুর জোড়ার দিকে। ঘরের স্বল্পদামী হলুদ বাল্বের আলোয় বাহারের চোখের কোণে কি যেন উকি দিয়ে উঠল। মনে হয় বাহার ভাই কি কাঁদছে, তবে বাহার ভাইরা তো কাঁদতে জানে না। নুপুর দুটো নড়ে চড়ে দেখে বাহার বুকের মাঝে জাপটা ধরে বিড়বিড় করে বলে,
বেকারত্বের নৃশংসকতায় বাহারদের নূপুর পরানোর ইচ্ছাগুলো পিষে যায় খুব বর্বরহভাবে। দরিদ্রতার অভিশাপগুলো বাহারদের বানাই পাথর। অনুভূতির দল বলে পড়তে পড়তে যে পাথর হয়ে ওঠে অনুভূতিহীন। ভালো থাকিস। নূপুর পরাতে না পেরে অভিমান করা অভিমানী। বাহার নিতান্তই হেরে গিয়েছিল অর্থের অভাবে। দমকা হওয়া বাহারের ঘরে বেশ কম দামি সস্তার অবগুণগুলো উড়িয়ে দিয়ে যায়, সাথে আঠল বাহারের শরীরও শিরশির করে ওঠে। একটা রাত কত মানুষের হাহাকারে গল্পই না লিখে যাচ্ছে। পরিপূর্ণতার এই পৃথিবীতে মানুষের কত স্বপ্ন অমীমাংসিত রয়ে যায়। রাত ছাড়া এই খবর কি আর কেউ জানে? তন্মধ্যেই বাহারের ঘরের দরজায় ঠকঠক শব্দ হয়। ধ্যান ভাঙে বাহারের। ততক্ষণে শোকদের মৃত্যু হয়েছে। বাহার তড়িঘড়ি করে নবুজ্জরা আবার স্তনান্তই রেখে দেয়। নিজেকে আগের মতো স্বাভাবিক করে দিয়ে দরজা খুলতে দেখে ওহির হাতে খাবারের প্লেট, মুখে ক্ষীণ হাসি। বাহারকে দরজা খুলতে দেখেই ওহির মুখের ক্ষীণ হাসি বিস্তৃত লাভ করলো। পাগা চোখে তাকিয়ে প্রশ্ন করলো, আপনি কাঁদতেছিলেন বাহার ভাই? প্রশ্নের সুরে অবাক ভাবটা একটু বেশি ছিল, অথচ বাহারকে বিব্রত বোধ করতে পারেনি সে। প্রশ্ন বাহার বরং বেশ স্বাভাবিকভাবে উত্তর দিল, কাঁদছিলাম নাকি? কই, আমার তো মনে পড়ছে না। ওহি আর চোখে তাকিয়ে মিনমিন করে বলল, আমায় ঘোল খাওয়াচ্ছেন বাহার ভাই, অথচ আমি কিন্তু পুরোপুরি না হলেও কিঞ্চিত মানুষের মতিগতি বুঝতে পারি। তার নিজের মতিগতি বুঝতে পারো তো? বাহারকে ভড়কে দিতে চেয়েও ভড়কে গেল ওহি নিজেই। আসমিক এই প্রশ্নটা যে আশা করেনি তার মুখের ভাবেই তা স্পষ্ট হলো। বাহার ওহির ভড়কে যাওয়া মুখমণ্ডলদের দৃষ্টি দিল। ওইকে অবাক করে দিয়ে আরেকটা অপ্রসিত প্রশ্ন করলো, তুমি যে কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট? ওই রাতের খাবারের প্লেট নড়ে উঠলো। ফেলফেল করে তাকিয়ে রইল বাহারের দিকে। মুখ চোখ নিমেষেই শুকিয়ে যায় মেয়েটা। আমটা করে বলল, কেন বাহার ভাই? আমার প্রশ্নের উত্তরটা এটা হলো। বাহারের জবাবে থম মেরে গেল ওহি। খুব কষ্টে মুখে হাসি বজায় রেখে ধীর কণ্ঠে বলল, বাংলা ডিপার্টমেন্ট। ও আচ্ছা, বাংলা ডিপার্টমেন্ট। দ্য ব্রেন ফ্লুয়েন্স, দ্য সাইকোলজি অফ মার্কেটিং, দ্য ম্যাজিক পাওয়ার অফ সেলফ ইমেজ, সাইকোলজি, মাইন্ড রিডার ইত্যাদি বইসমূহ কি বাংলা ডিপার্টমেন্টের? কই, আগে তো জানতাম না। নাকি নতুন করে যুক্ত হলো? ওহির মুখের ভয়ঙ্কর বিস্ময়তায় চোখ এড়ায়নি বাহারের। বাহাজে ইচ্ছাকৃতভাবে ওহিকে এই পরিস্থিতিতে ফেলেছে তাও বুঝতে বাকি রইল না ওহির। কথা ঘোরানোর অপ্রাণ চেষ্টা চালানো শুরু করলো মানবী। কীভাবে কি বলবে বাহার ভাইয়ের মস্তিষ্কে তুরক্ষতার কাজে বাজিমাত করা যাবে সে ভাবনায় মস্ত হলো ওহি। এখন মনে হচ্ছে যে বাহার ভাইয়ের ঘরে আসাই উচিত হয়নি তার। বাহারও ওহির সময় দিল। তার বাজার মতো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল ওহির দিকে। ওহি ব্যান্ডেজ করা হাতটাই উল্টো পিঠ দিয়ে গলায় জমা শিশির বিন্দুর মতো ঘামগুলো মুছে ফেললো। ইতিমধ্যেই তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কতক্ষণ সে এদের ওদের তাকে মেকি হেসে দিয়ে বলল, আসলে বাহার ভাই, এগুলো তো আমার বই না, ভার্সিটির এক বড় আপুর বই। আমার সাইকোলজি সাবজেক্টটা বেশ ভালো লাগে, তাই বড় আপুর থেকে বইগুলো নিয়েছিলাম। আচ্ছা, তাই বলে এতগুলো বই? বাহ, ইন্টারেস্ট থাকা ভালো। তা শুনলাম তোমার নাকি শিক্ষক হওয়ার ইচ্ছে, তো ঝোঁক দেখি সাইকোলজির দিকে। ব্যাপারটা কেমন দেখা যায় না? শিক্ষক হওয়ার ইচ্ছাটা আমার না, আমার অভিভাবকদের। উত্তরটা বেশ শক্ত কণ্ঠেই বলল ওহি। অতপর হাতের খাবারগুলো বাহারের টেবিলের উপর রেখে মাথা নত করি বের হতে নিলি পিছু ডাকলো বাহার। বেশ খুঁজে মেরি বলল, সেদিন আমাকে বলেছিলে না আমি আগাগোড়া পুরোটাই নকল মানুষ? আমি পুরোটা নকল মানুষ হলে তুমি পুরোটাই ভ্রম ওহি। তুমি অকল্পনীয় ভ্রম। ওহি দাঁড়ালো, নরম চোখে তাকালো বাহারের দিকে। বিবেশ হয়ে অচমকি বলে উঠল, ভ্রম আর নকলে মিলে গিয়ে ইতিহাস রটালে খারাপ হয় না, তাই না বাহার ভাই? বাহার উত্তর দিল না। উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না যেন। হেলতে দুলতে সে নিজের টেবিলের উপর বসলো। ভাতের থালা থেকে খুব আয়েসা ভাত মাখিয়ে মুখে তুলে নিল। ওহি কেবল তাকিয়ে রইল একধানে। বাহার ভাই মানি যেন এক আকাশ মুগ্ধতা। শোক পালনের আধার রাত্রির গভীরতায় যখন সবাই ঘুমে মগ্ন, নুরুল সদাগত নিজের মেয়ের কেবিনে দাঁড়িয়ে আছেন। চোখ মুখ তার কাট কাট শক্ত। সারাদিন কেস নিয়ে ছুটি করে এই মাত্রই হসপিটালে এসেছে সে। চিত্রে যখন আধো ঘুম আধো জাগরণে বাবাকে কেবিনের দরজা দেখতেই আধো ঘুম কেটে গেল তার। মুনিয়া বেগম নিজের স্বামীকে দেখে ততটাও অবাক হলে না, বরং স্বাভাবিক কণ্ঠে বললেন, এখানে যে, এটা তো চেরির রুম না, এটা চিত্রার রুম। খোঁচা মারার জন্যই এই কথাটা বলা, সেটা বাকি রইল না নুরুল সদাগরের। কিন্তু সে স্ত্রীর কথা জবাব দিল না, বরং চিত্রের দিকে তাকিয়ে অস্থির কণ্ঠে বলল, মোহিনীর মৃত্যুর আগে শেষ কলটা তোমার ফোন থেকে করা হয়েছিল চিত্রা। আজকের গল্পটি এ পর্যন্তই শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।